নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন এবং এই কঠিন পরিস্থিতিতে সকল সচেতনতা মেনে সুস্থ থাকার চেষ্টা করছেন। এই উৎসবের মরশুমে কসমস ফিল্মওয়ার্কস নিয়ে এলো একটি নতুন উপস্থাপনা। আমাদের আজকের নিবেদন অন্যবারের চেয়ে একটু আলাদা। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত 7ই জুলাই শুরু হয়েছিল কসমস ফিল্মওয়ার্কসের প্রথম অডিও স্টোরি কন্টেস্ট অতে অডিও। আমরা ঠিক করেছিলাম যে এই কন্টেস্টের উইনিং এন্ট্রিগুলি আমাদের ইউটিউব চ্যানেলে অডিও স্টোরি হিসেবে মুক্তি পাবে। আজ এদেরই মধ্যে একটি নির্বাচিত গল্প কসমস ফিল্মওয়ার্কস নিয়ে এলো আপনাদের কাছে। এই গল্পে যাদের কণ্ঠ শুনবেন তারা কসমস ফিল্মওয়ার্কস ডিসকর্ড সার্ভারের সদস্য। আমাদের ডিসকর্ড পরিবারের সাথে যুক্ত হতে চাইলে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। রেডিও প্রোগ্রাম, বই, ক্রিকেট, সিনেমা নিয়ে আড্ডা, আলোচনা আরও অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য। আজকের কাহিনী ধূসর। কাহিনীটি লিখেছেন অনুসুয়া রয়, প্রযোজনায় কসমস ফিল্মওয়ার্কস। শুরু হচ্ছে ধূসর। তো স্যার, ওই কথাই রইল, আগামী রবিবার সন্ধে 6টা আপনি আসবেন, এটাই আমাদের সৌভাগ্য স্যার। ঠিক আছে স্যার, রাখছি তবে, ভালো থাকবেন কেমন। কথাগুলো বলে ফোনটা রাখলেন দেবেনবাবু, মানে দেবেন্দ্রনাথ অধিকারী, কাজীপুর বয়েজ ক্লাবের সভাপতি। বললেন, বুঝলি বুড়ো, স্যারকে 6টা বলেছি প্রোগ্রামের টাইমটা। তোরা সবাই কিন্তু 12:30টার মধ্যে বড় রাস্তার মোড়ে চলে যাবি। ওখান থেকে ওনাকে আমার বাড়ি নিয়ে যাবি, মধ্যাহ্ন ভোজটা আমার বাড়িতেই সারবেন, আর তারপর বিকেলেই তো পুজোর উদ্বোধন। আরে দাদা, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, সব ঠিকঠাক হবে। বলল বুড়ো। আরে চিন্তা বলে চিন্তা, ক্রিকেটার জয়ন্ত রায় আসছেন। হ্যাঁ হ্যাঁ, যদিও উনি এই গ্রামেরই ছেলে ছিলেন, তবুও এখন তো আর সেসব পরিচয় চলে না বাবা, সেলিব্রিটি মানুষ। হ্যাঁ দাদা, সে তো বটেই, সে তো বটেই, সেলিব্রিটি সেলিব্রিটি। নয়তো সেদিনও তো একটা তেল চিটে ধুলো মাখা জামা পরে ওই লাইনের পাশের ফাঁকার মাঠটায় বিকেল হলেই বস্তির ছেলেগুলোর সাথে ক্রিকেট খেলত। ওই তো ছিল বাড়ির আয়। কি বলো কি দাদা? হ্যাঁ রে বুড়ো, বাবা কি একটা কাজ করত, মদ খেত ব্যাপক। একদিন নাকি রেল লাইনের পাশে ডেড বডি পাওয়া যায়। নেশার ঘোরেই হয়তো কোনো সময় ট্রেনে কাটা পড়ে। কিন্তু ছেলেটা আজ এখানে কি করে? আরে সবই কপাল, হ্যাঁ কপাল, কপালের নামই গোপাল। ওই ঘটনার পর ওর মা মনে হয় একটা কাজ জোগাড় করে কোনো মতে সংসার চালাতো। ছেলেটা কিন্তু ক্রিকেট খেলা ছাড়েনি তাই বলে। তারপর? তারপর তারপর কোন দিন ওই স্কুলের মাঠে নাকি একটা ম্যাচ হয়েছিল, কলকাতার ক্রিকেট কোচিং সেন্টারের কোচ ছিল ওখানে। হ্যাঁ, জহুরি কি আর হীরা চিনতে ভুল করে রে। ব্যাস, সেই
ছেলেটার ট্যালেন্ট ছিল বলতে হবে। অবশ্যই ওই দিন ওনাকে বলবো ওনার ওই সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার অভিজ্ঞতা যাতে সবার সাথে ভাগ করে নেয়, তখনই জানতে পারবি আমিও কি আর সব জানি রে। হ্যাঁ দাদা, সেই ভালো সেই ভালো। ওদিকে ফোনটা রেখে জয়ন্ত রায় সোফায় বসা মাকে বলল, বুঝলে মা, যেদিন আমাকে ওরা প্রথম ফোন করে কাজীপুর নামটা শুনেই কেমন যেন একটা শিহরণ খেলে গিয়েছিল। আমার সেই সবুজ মাঠ, জলকাদা মেখে ঘরে ফেরা, সেই আমের ডাল দিয়ে বানানো উইকেট, আউট নিয়ে আম্পায়ার মানে নন্টের সাথে রোজ কি এর ঝামেলা, সব কিছু যেন এক মুহূর্তের মধ্যে চোখের সামনে ভেসে উঠেছিল। তাই আর না করিনি। জানি না আর কোনোদিন যাওয়া হবে কিনা। শেষবারের মতো হলেও একবার আমার ওই মাঠে ফিরে যাওয়ার লোভ সামলাতে পারলাম না মা। জয়ন্তর মা মানে রত্নাদেবী বললেন, তা হ্যারি, তোর সব কিছু মনে আছে তাই না? জানি মা তুমি কার কথা বলছো, তাকে কি করে আর ভুলে যাই বলো। তোর মন থেকে তাকে মুছে ফেলার সাধ্য কারণ নেই। তা যা বলেছো তুমি। দাঁড়া, তোর ব্লেজারটা বার করে রাখি। আর এখন খাবি কি? হ্যাঁ, দিয়েই দাও। এই রানু, দাদাবাবুর খাবারটা বার। শেলফ থেকে একটা বই পড়তে পড়তে একটু উদাসীন হয়ে পড়ল জয়ন্ত। একটা মুখ তার চোখের সামনে ভেসে উঠল, একটা 12 বছরের ছেলের মুখ, নাম সুজয় দাম। জয়ন্ত সুজি বলে ডাকত তাকে। ও আর সুজয় যাকে বলে একেবারে হরিহরাত্মা। ওদের দুজনের যুগলবন্দিতে কত বাইরের টিম পর্যন্ত হিমশিম খেয়ে যেত। তাই হয়তো ওদের নাম এই কাজীপুর ছাড়িয়ে চলে গিয়েছিল কলকাতার সেরা ক্রিকেট কোচিং সেন্টারের কোচ সুব্রত ভৌমিকের কানে। আর কাজীপুরের স্কুলের মাঠে সিলেকশনের ম্যাচের ওই দিনটা জয়ন্তর জীবনে আশীর্বাদের মতো ছিল। ওই দিনের পর আর জয়ন্তকে পিছন ফিরে তাকাতে হয়নি কখনো। সিলেকশনের পরেই কোচ সুব্রত ভৌমিকের গাড়িতে করে ও আর ওর মা চলে যায় কলকাতায়। সেই প্রথম জয়ন্তর গাড়িতে চড়া। ওখান থেকে বেঙ্গলের জার্সি, আর তারপর দেশের জার্সি গায়ে আজ জয়ন্ত রায় ক্রিকেট জগতের এক উজ্জ্বল নক্ষত্র। না, ওই দিন গ্রাম ছেড়ে আসার সময় দেখা হয়নি সুজয়ের সাথে। তারপর কেটে গেছে 15টা বছর, কোনো খবর নেই সুজয়ের। অনেকবার সে বেঙ্গল ক্রিকেট টিমে সুজয় দাম নামে ক্রিকেটারে খোঁজ করেছে কিন্তু পায়নি। তবে আজ এত বছর পর সে আবার নিজের গ্রামে যাবে, আর সুজয়ের সাথে দেখা করবে না সে আবার হয় নাকি? আচ্ছা, সুজয় কি ওকে চিনবে? না না, ক্রিকেটার জয়ন্ত রায়কে না, তার ছেলেবেলাকার সেই বন্ধু জয়কে। ও এখন কেমন আছে, কি করছে? এমন অসংখ্য প্রশ্ন দানা বাঁধতে থাকে তার মনে। পিচ রাস্তায় গাড়ি ছুটেছে। শহরের কোলাহল, যানজট, ব্যস্ততা সবকিছুকে অনেক অনেক দূরে রেখে এসেছে জয়ন্ত। রাস্তার দুপাশে ধানের ক্ষেত, খেজুর গাছের সারি, উজ্জ্বল সূর্যকিরণে উদ্ভাসিত দিগন্ত। প্রাণ ভরে নিঃশ্বাস নেয় সে। জায়গাটা যত এগিয়ে আসতে লাগলো ততই যেন স্মৃতিমেদুর হয়ে উঠতে লাগলো। জয়ন্ত শৈশবের কত স্মৃতি জড়িয়ে আছে এখানের সাথে। তারপর এক সময় সে দেখতে পেল তার সেই প্রিয় মাঠ,
তার পাশের ওই পুকুর যেখানে বল পড়লেই প্রায় তাকে নামতে হতো, আর ওই ল্যাংড়া আমের গাছটা এখনো আছে পুকুর পাশে। গাড়ি এসে থামলো কাজীপুর বয়েজ ক্লাবের সামনে। জয়ন্ত সময়ের একটু আগেই এসে পড়েছে। ইন্ডিয়ান টিমের ব্লেজার গায়ে গাড়ি থেকে নামতেই সবাই এগিয়ে এসে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা করলো তাকে। একটু আগে এসে আপনাদের অপ্রস্তুত করে ফেললাম কি? আসলে এত বছর পর আসলাম আমার সেই পুরনো জায়গায়, যেখান থেকে আমার পথ চলা শুরু। ইচ্ছা করলো একটু ঘুরে দেখব, তাই আর কি। এমা, ছি ছি, এসব বলছেন কেন? আপনার মতো এত বড় মাপের মানুষ আজ আমাদের অনুরোধে আমাদের মাঝে, এটাই আমাদের বড় প্রাপ্তি, স্যার। আমাকে নিয়ে ব্যস্ত হবেন না প্লিজ। আর আর এটা আমার গ্রাম, এখানে আসতে আমার কিসের লজ্জা? জয়ন্ত যতই বারণ করুক না কেন, আপ্লুত উদ্যোক্তারা কিন্তু খাতির যত্নে কোনো ত্রুটি রাখলো না। ক্লাবের সভাপতি দেবেনবাবুর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়ল সে। ক্লাবের লোকজনকে জানিয়ে দিল সন্ধ্যার অনুষ্ঠানের আগেই সে সময় মতো ঠিক ফিরে আসবে। প্রথমে কয়েকজনকে জিজ্ঞাসা করায় তারা চিনতে পারেনি, তবে না, শেষ পর্যন্ত সুজয় বাড়ির খোঁজ পাওয়া গেল। স্মৃতির দরজায় আবার একবার টোকা দিতে যাচ্ছিল সে, কিন্তু ওখানে গিয়ে যেটা শুনলো জয়ন্ত সেটার জন্য একটুকুও প্রস্তুত ছিল না। বাড়ি না, ঠিক বাড়ি নয়, কোন রকমে মাথা গোজার একটা ঠাঁই বললে ভুল কিছু হবে না। ঘরের প্রতিটা কোণায় দীনতার ছাপ স্পষ্ট। বাড়িতে লোক বলতে সুজয়ের মা প্রভা দেবী, ত্রিমিতা আর 7 বছরের ছেলে ধূসর। সুজয়ের মা ওকে চিনতেই পারেনি। এই সুজয়ের মায়ের হাতের তৈরি রাঙা আলুর ঝোল খেতে কতই না ভালোবাসতো জয়ন্ত। তার অস্থির চোখ দুটো শুধু দরজার দিকে উঁকি দিতে লাগলো, যেন একজনের আসার পথ চেয়ে রয়েছে সে, বলার অপেক্ষা রাখে না সেটাকে। হাজারো প্রশ্নের মেঘ জমা বেঁধে আছে তার মাথায়। কেন খেলা ছাড়লো সুজয়? কেন ওই দিন কাজীপুর মাঠে সিলেকশনের ম্যাচেও আসেনি? না জানি আর কত কি। মনের কথা বুঝতে পেরে প্রভাদেবী নিজেই বললেন, তুমি তার অপেক্ষা করছো? সে যে আর আসবে না বাবা। আসবে না মানে? কোথায় সুজয়? উত্তরটা দিতে হয় না। দেওয়ালে সুজয়ের একটা ছবি চোখে পড়তেই জয়ন্ত যেন কাঠ হয়ে গেল। ও কি বলবে বুঝে উঠতে পারে না। যার জন্য এখানে আসা, যার সাথে কথা বলার জন্য সে মুখিয়ে আছে, সেই কিনা আজ নেই। হায় ঈশ্বর! সে জানতে চায় কিভাবে এসব হয়। সুজয়ের মা জানায়, তোমার কাকু মারা যাওয়ার পর আমি একটা কাজ জোগাড় করি হাসপাতাল, কোনো রকমে চলতো, কিন্তু আমার পক্ষে বেশি দিন করা সম্ভব হয়নি। তখন আর ছেলে কি করে, মায়ের এই অবস্থা দেখে। কিন্তু ওর খেলার কি হলো? জানি বাবা, আমি কি কম বলেছি? না ছোড়বান্দা, কোনো কথাই শোনে না। তারপর? কলকাতায় একটা কারখানায় একটা কাজ পেয়ে যায়। কি? সুজয় সুজয় কলকাতায় গিয়েছিল? হ্যাঁ, বলেছিলাম জানো, কতবার বলেছিলাম ওকে খেলার কথা, আর ও একই কথা বলেছে।
যে স্বপ্ন ভেঙে গেছে সেটাকে আর জোড়া লাগানোর বৃথা চেষ্টা করে কি লাভ? কিন্তু কিন্তু কাকি, ওর সাথে এটা হয় কিভাবে? ওরকম বলার পর আমি আর কিছুই বলতাম না, জানো। এভাবেই যাচ্ছিল দিন, মাস, বছর। তারপর 1 বছর আগে বাড়িতে খবর আসে কারখানায় নাকি একটা দুর্ঘটনা, আর তাতে সুজয়। সুজয় মা ছবিটার দিকে তাকিয়ে কাঁদতে থাকেন। তিনি আরো বলেন, গাজীপুর স্কুলে যেদিন তোমাদের সিলেকশন ম্যাচ ছিল, সেদিন সুজয়ও সকালে ওখানেই যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমাদেরও একটু আশা ছিল যে ছেলেটার যদি সিলেকশন হয় তাহলে ছেলেটা আমাদের ভালো থাকবে। ক্রিকেট যে ওর মন, প্রাণ, ভালোবাসা সবই ছিল। আর শুনেছিলাম যে কোচ এসেছিল ওই দিন, তিনি নাকি সিলেক্টেড ছেলেদের খরচের সব দায়িত্ব নেবে। হ্যাঁ, ওই দিন আমার ব্যাটিং কোচ সুব্রত ভৌমিককে ইমপ্রেস করেছিল যথেষ্টই, আর আমি সিলেক্টেড হই। আর তারপর দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে নিজের যোগ্যতা প্রমাণ করেছি আমি। কিন্তু কিন্তু ওই দিন সুজয় আসেনি কেন? না বাবা, তোমার যোগ্যতা নিয়ে আমি কথা বলছি না। তোমাকে আর সুজয়কে আমি কোনো দিন আলাদা করে দেখিনি। না না কাকি, তুমি তুমি খারাপ ভেবো না। আর তুমি তুমি এসব বলছো কেন? আসলে ওই দিন সুজয়ও যদি আসতো তাহলে হয়তো তাহলে হয়তো এভাবে ওকে তিলে তিলে কষ্ট পেয়ে চলে যেতে হতো না। হয়তো হয়তো আজ আমাদের সাথেই। কথাটা শেষ করার আগেই সুজয়ের মা বললেন, ওই দিন সকালে হঠাৎ সুজয়ের বাবার প্রচন্ড বুকে যন্ত্রণা। ছেলে তখন ব্যাট ফেলে ছোটে বাবাকে। পাশের বাড়ির রতন আর পিকো বলেছিল ওকে যে ওরা সামলে নেবে। ও যেন খেলার ওখানে যায়, কিন্তু ছেলে যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তোমার কাকু। বলতে বলতে চোখ মুছছেন তিনি। আর কিছু বলতে হয় না, এরপরে সবটা বুঝতে পারে জয়ন্ত। কিভাবে আর কেন সংসারের হাল ধরতে ক্রিকেট ব্যাটটা রেখে রোজগারের পথ খুঁজতে হয় সুজয়কে। অনুষ্ঠান শুরু হতে এখনো 1 ঘন্টা মতো বাকি। কাজীপুর বয়েজ ক্লাবের 25তম কালী পুজো উদ্বোধন করবেন এই গ্রামেরই ছেলে, জনপ্রিয় ক্রিকেটার জয়ন্ত রায়। এটা সকাল থেকে অন্তত কয়েকশো বার ঘোষণা করা হয়েছে মাইকে। স্টেজ চত্বর এখনই লোকে গিজগিজ করছে। কচিকাঁচা থেকে বুড়ো সবাই আছে সেখানে। সবাই চায় নিজের প্রিয় ক্রিকেটারকে একটু কাছ থেকে দেখতে, তাকে একটু ছুঁতে, তার সাথে ছবি তুলতে।
কয়েকজন তো ব্যাটও নিয়ে এসছে অটোগ্রাফের জন্য। হই হট্টগোল, চিৎকার, চেঁচামেচি সব মিলিয়ে সত্যি যেন একটা উৎসবের আমেজ। সারা ঘরময় নিস্তব্ধতা। মিতা মানে সুজয়ের স্ত্রী কখন এসে যে এক কাপ চা দিয়ে গেছে তা জয়ন্ত খেয়াল করেনি। প্রভাদেবী নিস্তব্ধতা ভেঙে বললেন, আজ এত বছর পর তুমি এলে, আর তোমার যত্ন করতে পারলাম না। আজ যদি ছেলেটা আমার থাকতো। ওর মুখে আপনার কথা কত শুনেছি, আজ আপনি এলেন আর ওই আজ। বলতে গিয়েও কথাটা শেষ করতে পারল না মিতা। ধূসর একটা ডায়েরি হাতে তার ঠাম্মির কাছে এসে বলল, ইনি কি সে যার কথা বাবা বলতো, যার ছবি এই ডায়েরিতে আছে? হ্যাঁ দাদু ভাই, ইনি সে। ডায়েরিটা খুলে জয়ন্ত দেখল ওর খেলার নিউজের অসংখ্য পেপার কাটিং। এটা বরাবরই সুজয়ের নেশা ছিল, প্রিয় ক্রিকেটারদের পেপার কাটিং রাখার। যেদিন আপনার খেলা থাকতো সেদিনও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতো। খেলা দেখতে দেখতে খেতেই ভুলে যেত। কিন্তু আপনি ব্যাটিং করলে টিভি থেকে ওর চোখ সরতো না। ও তাই? হ্যাঁ, আর যেদিন আপনি সেঞ্চুরি করতেন বা ম্যাচ জিতিয়ে আনতেন সেদিন ওর আনন্দের সীমা থাকতো না। মনে হতো ও নিজেই যেন খেলাটা খেলছে। জয়ন্তর হাত থেকে ডায়েরিটা পড়ে গেল, ওর চোখে জল। ও প্রায়ই বলতো, জানো, আমার জয় আজকে সেরা খেলেছে, সেঞ্চুরি করেছে। ও আমার গর্ব, ও আমাদের গর্ব। একটা অজানা কষ্ট চেপে ধরেছে জয়ন্তকে। ধূসর ওর কাছে গিয়ে বলল, জানো, আমিও বাবাকে বলেছিলাম আমিও ক্রিকেট খেলবো। তোমারও বুঝি ক্রিকেট খেলতে ভালো লাগে? প্রশ্নটা করলো জয়ন্ত। হ্যাঁ, খুব। কিন্তু 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 কি? কিন্তু বাবা বলেছিল যেদিন দ্রোণাচার্য পুরস্কারের সাথে একলব্য পুরস্কারও দেওয়া হবে আমি নাকি সেদিন ক্রিকেট খেলতে পারবো। 7 বছরের ছেলেটা কি আর জানতো যে ক্রিকেট কোচিংয়ের সেন্টারে মাসের মাইনে সামাল দিতে গিয়ে ওর বাবা দুবেলার ভাত জোগান দিতে পারবে না? একলব্য আঙুল কেটেছিল, কাটা আঙুলের প্রতি ফোঁটা রক্তে বিসর্জন দিয়েছিল নিজের স্বপ্নকে। তাই হয়তো ইতিহাস অর্জুনকে পেয়েছে। কিন্তু না, একলব্যের মতো ধূসরের স্বপ্ন ভাঙতে পারে না, কিছুতেই পারে না। ধূসর আবার বলল, আচ্ছা, তুমি তো ক্রিকেটার, তুমি বলো না কবে দেবে একলব্য পুরস্কার? আমার ব্যাটটা দেখবে? দাঁড়াও। এই বলে সে এক দৌড়ে যায় নিজের ব্যাট আনতে। নিজের ব্যাটটা নিয়ে আসে ধূসর। না, চিনতে ভুল হয় না জয়ন্তর, এটা সুজয়ের। এই ব্যাটেই সে কত ছক্কা মেরেছে, সেঞ্চুরি হাঁকিয়েছে। হ্যাঁ, এগুলো হয়তো স্টেডিয়ামে ঝাঁ চকচকে স্কোরবোর্ডে স্থান পায়নি, হাজারো হাজারো দর্শক ওর জন্য গলা ফাটায়নি। সবের সাক্ষী হয়তো শুধু এই কাজীপুরের সবুজ মাঠ। তবুও সুজয় যে একজন কত ভালো খেলোয়াড় ছিল সেটা শুধু জয়ন্তই জানত। আর সে যে জায়গায় আছে সে জায়গাটা সুজয়েরও প্রাপ্য ছিল। কিন্তু ভাবতে ভাবতে দু চোখ জলে ভরে আসে।
এরপর জয়ন্ত নিজের গায়ের ব্লেজারটা খুলে ধূসরকে পরিয়ে দেয়, ওকে কোলে তুলে নিয়ে বলে, ধূসর পারবে, ওকে পারতেই হবে। নক্ষত্র খচিত আকাশের নিচে দাঁড়িয়ে জয়ন্ত অনুভব করলো সুজয় যে স্বপ্ন আজ থেকে 15 বছর আগে ভেঙে গিয়েছিল, সে স্বপ্ন যেন আজ সে আবার নতুন করে ডানা মেলতে দেখছে। শেষ হলো ধূসর। সূত্রধর অন্যই, কথক অহনা, রত্নাদেবীর চরিত্রে আমি তৃষা, প্রভাদেবীর চরিত্রে অঙ্কিতা, মিতার চরিত্রে রুদ্রাণী, ধূসরের চরিত্রে চন্দ্রচূড়, দেবেন্দ্রনাথ অধিকারী বুড়ো, ক্লাব উদ্যোক্তা ও জয়ন্ত চরিত্রে সাত্তকী। পোস্টার ও প্রযোজনায় রাখি, শতদ্রু ও শাকনিক। কাহিনীকার অনুসুয়া রয়। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় সাত্তকী। ধন্যবাদ।